লোকেরা অনেক কিছু বলে বাবা, কিন্তু সবচেয়ে অদ্ভুত কথাটা হলো, লোকেরা বলে পুষ্প ছায়া মাটিতে হাঁটে না, তার পায়ের শব্দ হয় না, সে বাতাসের মতো চলে। বৃদ্ধা মহিলার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সব সত্য চোখে দেখা যায় না বাবু। এই পাহাড়ের অনেক রহস্য আছে, যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে। পাহাড়, ঝর্ণা আর ঘন শাল সেগুনের জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম বুরুডি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের জন্য জায়গাটি একসময় পর্যটকদের স্বর্গরাজ্য ছিল। চারপাশে সবুজের সমারোহ, পাখির ডাকে মুখরিত সকাল, আর সন্ধ্যায় পাহাড়ের গা বেয়ে নেমে আসা রূপালী কুয়াশা, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। কিন্তু গত কয়েক মাসে এই শান্তি ভেঙে চুরমার হয়ে গেছে। বুরুডি এখন খবরের শিরোনামে, কিন্তু সৌন্দর্যের জন্য নয়, এক গভীর ও মর্মান্তিক রহস্যের জন্য। সরকার সম্প্রতি বুরুডির গভীর জঙ্গলে প্রচুর পরিমাণে কয়লা এবং কিছু অত্যন্ত মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পেয়েছে। খবরটি প্রকাশ্যে আসতেই বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো সেখানে খনি প্রকল্প শুরু করার তোড়জোড় শুরু করে দিয়েছে। প্রকল্পটি মাঠে নামলে হাজার হাজার বছরের পুরনো গাছ কাটা পড়বে, পাহাড়ের বুক চিরে যাবে, আর নদীর জল বিষাক্ত হয়ে উঠবে। গ্রামের মানুষজন এখন দুটি ভিন্ন শিবিরে বিভক্ত। একদল মানুষ যাদের জীবিকা সংকটে, তারা কাজের আশায়, কিছু অর্থের লোভে এই প্রকল্পকে প্রাণ খুলে সমর্থন করছে। তাদের যুক্তি, এতে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, চাকরি হবে। অন্যদিকে গ্রামের কিছু তরুণ তরুণী এবং পরিবেশ রক্ষাকারীরা তীব্র প্রতিবাদ করছে। তাদের দাবি, এক মুঠো টাকার জন্য আমরা আমাদের শিকড়, আমাদের মা মাটিকে বিক্রি করতে পারি না। এই উত্তেজনা, এই টানাপোড়েনের মাঝেই শুরু হলো এক রহস্যময় ও ভয়াবহ মৃত্যুর ঘটনা। প্রথমে মারা যায় স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী বিক্রম রায়। সে খনি প্রকল্পের অন্যতম প্রধান সমর্থক এবং দালাল ছিল। ঘটনাটি ঘটেছিল এক ঝড়ো রাতে। পরদিন সকালে গ্রামবাসী তাকে পাহাড়ের খাড়া ঢাল থেকে নিচে জঙ্গলের ধারে পড়ে থাকতে দেখে। মাথায় মারাত্মক আঘাত, শরীরের হাড়গোড় ভেঙে চুরমার। পুলিশ প্রাথমিক তদন্তে জানালো সে হয়তো পাহাড়ে ওঠার সময় পিছলে পড়ে গিয়েছিল, কিন্তু রহস্যটা ছিল অন্য জায়গায়। তার মৃতদেহের ঠিক পাশে রক্তমাখা মাটির ওপর যত্ন করে রাখা ছিল একটি বিরল নীল ফুল, নীলকুসুম। এই ফুল সাধারণত এই অঞ্চলের নিচু জমিতে ফোটে না, ফোটে শুধু পাহাড়ের একেবারে চূড়ায়, যেখানে মানুষের যাওয়া প্রায় অসম্ভব। এরপর আরও দুজন প্রকল্প সমর্থক একইভাবে মারা যায়। প্রতিবারই মৃত্যু হয় রাতের বেলা, প্রতিবারই মৃতদেহ পাওয়া যায় পাহাড়ের নিচে, আর প্রতিবারই মৃতদেহের পাশে সাক্ষী হয়ে থাকে একটি করে তাজা নীলকুসুম ফুল। পুলিশ হিমশিম খাচ্ছে, কারণ কোনো সিসিটিভি নেই, কোনো চোখে দেখা সাক্ষী নেই, শুধু আছে এক অদৃশ্য আতঙ্ক। গ্রামে তখন গুজবের ঝড়। প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি চণ্ডী মণ্ডপে কেবল একটাই নাম মুখে মুখে ফিরছে, পুষ্প ছায়া ফিরে এসেছে। গ্রামের প্রবীণরা কাঁপা গলায় বলতো, বহু বছর আগে যখন প্রথমবার এই জঙ্গল কাটার চেষ্টা করা হয়েছিল, তখন বন রক্ষার জন্য প্রাণ দিয়েছিল এক তরুণী। মৃত্যুর ঠিক আগে সে নাকি শপথ নিয়েছিল, যারা এই বন ধ্বংস করবে, যারা প্রকৃতির বুকে ছুরি বসাবে, তাদের বিচার বন নিজেই করবে। আমি মৃত্যুর পরে ওই বনের পাহারাদার হয়ে থাকব। তারপর থেকেই নাকি বন পাহারা দেয় এক রহস্যময় দেবী, পুষ্পছায়া। সাদা নীল বস্ত্রে মোড়া, মাথায় ফুলের মুকুট, যে অন্ধকারে নেমে আসে আর যাদের প্রয়োজন তাদের টেনে নিয়ে যায় পাহাড়ের চূড়ায়। রুদ্রপ্রসাদ মুখোপাধ্যায় একসময় কলকাতা পুলিশের অন্যতম সেরা এবং বিখ্যাত গোয়েন্দা কর্মকর্তা। জটিল, সুতো পাকানো মামলার সমাধানের জন্য তার জুড়ি ছিল না। কিন্তু এখন তিনি অবসরপ্রাপ্ত। সংসারের মায়া কাটিয়ে তিনি এখন ঘুরে বেড়ান, বই লেখেন, আর মাঝে মাঝে কোনো রহস্যময় ঘটনার খবর পেলে তার পিছনের সত্যটা খুঁজে বের করার জন্য পাড়ি জমান দূর কোনো গ্রামে। কলকাতার বাড়িতে বসে সকালের খবরের কাগজে বুরুডির এই খবরটি পড়ে তার ভ্রু কুঁচকে গেল। 3টি মৃত্যু, একই ধরনের মৃত্যু, আর একটি করে নীলকুসুম ফুল।
এটা কোনো ভূতের কাজ হতে পারে না, এটা মানুষেরই কোনো সুপরিকল্পিত খুন। কিন্তু খুনি এত নিখুঁতভাবে কি করে এই ফুল জোগাড় করে? কি করে সে পাহাড়ের চূড়া থেকে মানুষকে ফেলে দেয় অথচ কোনো চিহ্ন রাখে না? রুদ্রপ্রসাদের আগ্রহ জন্মালো। 2 দিনের মধ্যে তিনি ব্যাগ বাঁধলেন, বুরুডির উদ্দেশ্যে রওনা দিলেন। গ্রামে পৌঁছে তিনি একটি ছোট্ট কিন্তু পরিপাটি হোমস্টেতে উঠলেন। হোমস্টের মালিকিন সুচিত্রা দেবী একজন বয়স্কা শান্ত স্বভাবের মহিলা। তিনি রুদ্রপ্রসাদকে ঘর দেখিয়ে দিয়ে যখন গরম চা নিয়ে এলেন, তখন রুদ্রপ্রসাদ জানালার বাইরে কুয়াশাচ্ছন্ন পাহাড়ের দিকে তাকিয়েছিলেন। সুচিত্রা দেবী ট্রে নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞাসা করলেন, বাবু, আপনিও কি সেই পুষ্পছায়ার গল্প শুনে এসেছেন? রুদ্রপ্রসাদ চায়ের কাপে চুমুক দিয়ে মৃদু হাসলেন। তার চোখে এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি। তিনি বললেন, গল্প শুনেছি ঠিকই, কিন্তু গল্পে আমার বিশ্বাস নেই। আমি সত্যিটা দেখতে এসেছি। বৃদ্ধা মহিলার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, সব সত্য চোখে দেখা যায় না বাবু। এই পাহাড়ের অনেক রহস্য আছে, যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে। আপনি শহরের মানুষ, আপনারা যুক্তি দিয়ে সব মাপতে চান, কিন্তু এখানে প্রকৃতির নিজস্ব নিয়ম চলে। সাবধানে থাকবেন। রুদ্রপ্রসাদ কিছু না বলে শুধু মাথা নাড়লেন। তিনি জানতেন ভয় মানুষের মনকে কুসংস্কারে আচ্ছন্ন করে দেয়, আর সেই সুযোগটাই নেয় প্রকৃত অপরাধীরা। পরদিন সকাল থেকেই রুদ্রপ্রসাদ গ্রামটা ঘুরে দেখলেন। তিনি কোনো পুলিশি পরিচয় দিলেন না, নিজেকে একজন সাধারণ পর্যটক ও লেখক হিসাবেই পরিচয় দিলেন। চায়ের দোকানে, বাজারে, নদীর ধারে সব জায়গায় তিনি কান পাতলেন। একটাই আলোচনা, একটাই আতঙ্ক। চায়ের দোকানে এক বয়স্ক লোক চায়ের কাপ হাতে কাঁপা গলায় বলছিল, আমি নিজের চোখে দেখেছি দাদাবাবু। গত পূর্ণিমার রাতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, মাথায় ফুলের মুকুট, গায়ে সাদা কাপড়, ঠিক যেন দেবীর মতো। পাশের টেবিল থেকে আরেকজন যুবক গর্জে উঠল, হ্যাঁ, যারা এই বন কাটতে চায়, প্রকৃতির বুকে ছুরি বসাতে চায়, পুষ্পছায়া তাদের কাউকে ছাড়বে না। এটা আমাদের বনের প্রতিশোধ। রুদ্রপ্রসাদ চুপচাপ বসে শুনলেন। তিনি লক্ষ্য করলেন মানুষের কথার মধ্যে কতটা সত্য আর কতটা কল্পনার মিশেল আছে। তিনি জানতেন ভয় মানুষের বিচার শক্তি ও যুক্তিকে দুর্বল করে দেয়। যখন মানুষ ভয় পায়, তখন সে যা দেখে না তাও দেখতে পায়, আর এই সুযোগটাই নিচ্ছে কেউ একজন। বিক্রম রায়ের মৃত্যুর জায়গাটি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রুদ্রপ্রসাদ। তার সাথে গাইড হিসাবে রইল গ্রামেরই এক স্থানীয় যুবক, নাম সমু। সমু গ্রামের পথঘাট চেনে, কিন্তু পাহাড়ের ওই নির্দিষ্ট জায়গায় যেতে তারও ভয় করছিল। সমু ইতস্তত করে বলল, দাদাবাবু, ওদিকে যাওয়া ঠিক হবে না। সন্ধে নামলে ওখানে নাকি অদ্ভুত সব শব্দ হয়। রুদ্রপ্রসাদ তাকে আশ্বস্ত করার সুরে বললেন, ভয়ের কিছু নেই সমু, আমি শুধু জায়গাটা একবার দেখে আসব। দিনের বেলায় কোনো ভূত নেমে আসে না। প্রায় 20 মিনিট হাঁটার পর তারা সেই জায়গায় পৌঁছাল। জায়গাটি সত্যি ভয়াবহ। একদিকে খাড়া পাহাড়, নিচে গভীর খাদ, আর তার নিচে ঘন জঙ্গল। রুদ্রপ্রসাদ পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে মাটি পরীক্ষা করতে শুরু করলেন। মাটিতে কিছু পায়ের ছাপ ছাড়া আর কিছু সন্দেহজনক কিছু দেখতে পেলেন না। পায়ের ছাপগুলো খুব সম্ভবত পুলিশ আর গ্রামবাসীদেরই হবে। রুদ্রপ্রসাদ জিজ্ঞেস করলেন, আচ্ছা সমু, পুলিশ এই ব্যাপারে কি বলেছে? পুলিশ বলেছিল উনি নিজেই পিছলে পড়ে গিয়েছিলেন। একজন পা পিছলে পড়তে পারেন, তাই বলে একই জায়গায় 3 জন পা পিছলে মারা যাবে? এটা বিশ্বাস করা কঠিন। আর নীল কুসুম ফুলগুলোই বা রাখল কে? রুদ্রপ্রসাদ ফেরার পথ ধরলেন। গ্রামে ফিরে এসেই সন্ধ্যায়
রুদ্রপ্রসাদ গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি শশধর কাকার সঙ্গে দেখা করলেন। বয়স ৮০-র কাছাকাছি। শশধর কাকা গ্রামের ইতিহাস ও লোককথা সম্পর্কে সব জানেন। তার কুঁয়ে ঘরে কাঠের চুল্লিতে চা ফুটছে, আর বাইরে ঝিঝি পোকার ডাক। রুদ্রপ্রসাদ জিজ্ঞেস করলেন, কাকা, আমি পুষ্পছায়ার বিষয়ে জানতে এসেছি। আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। বৃদ্ধ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভেবে বললেন, লোকেরা অনেক কিছু বলে বাবা, কিন্তু সবচেয়ে অদ্ভুত কথাটা হলো লোকেরা বলে পুষ্পছায়া মাটিতে হাঁটে না, তার পায়ের শব্দ হয় না, সে বাতাসের মতো চলে। রুদ্রপ্রসাদ চুপচাপ চা খেতে লাগলেন। তার মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। পায়ের শব্দ হয় না, এটা কি কোনো অতিপ্রাকৃত শক্তি নাকি কোনো কৌশল? বৃদ্ধ আবার বলতে লাগলেন, যারা এই বনের ক্ষতি করতে চায়, পুষ্পছায়া তাদের রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে ডেকে নিয়ে যায় পাহাড়ের ওপরে। এক অদ্ভুত টান কাজ করে। মানুষ মহোচ্ছন্নের মতো পুষ্পছায়ার পিছনে যায়। যখন মানুষ তার রূপ দেখে মুগ্ধ হয়ে যায় বা ভয়ে পাথর হয়ে যায়, তখন সে পাহাড় থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। মৃত্যুর পর একটা করে ফুল রেখে যায়। রুদ্রপ্রসাদ মনে মনে ভাবলেন, ধাক্কা মেরে ফেলে দেয়, তার মানে খনির শারীরিক শক্তি থাকতে হবে এবং সে পাহাড়ের ওপর নিচে নে। রুদ্রপ্রসাদ শশধর কাকার সাথে কথা বলে নিজের হোমস্টেতে ফিরে এলেন। রাত ৮টা বাজে। তিনি বিছানায় বসে একটি বই পড়ছিলেন। হঠাৎ বাইরে কয়েকজন গ্রামবাসীর চিৎকার ভেসে এলো। রুদ্রপ্রসাদ দ্রুত জামা গায়ে দিয়ে রুমের বাইরে বেরিয়ে এলেন। গ্রামের লোকজন টর্চ জ্বালিয়ে লাঠিসোঁটা নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসছে। সবার মুখে আতঙ্ক। রুদ্রপ্রসাদ ভিড় ঠেলে সামনের দিকে এগোলেন। যদিও রাতের দৃশ্য খুব একটা পরিষ্কার নয়, চারদিকে ঘন কুয়াশা নেমে এসেছে। কিন্তু কুয়াশার মধ্যে দূরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে এক অপূর্ব অবয়ব। দূর থেকে মনে হচ্ছে কোনো বনদেবী নেমে এসেছে। গায়ে সাদা ও নীল রঙের পালক বা বস্ত্রের মতো কিছু ঝুলছে। বাতাসের তোড়ে কাপড়গুলো উড়ছে, যা তাকে আরও অলৌকিক রূপ দিচ্ছে। কেউ কেউ মাটিতে লুটিয়ে প্রণাম করছে, আবার কেউ ভয়ে শুটিয়ে গেছে। রুদ্রপ্রসাদ স্থির দৃষ্টিতে সেই অবয়বের দিকে তাকিয়ে রইলেন। কয়েক মুহূর্ত পর অবয়বটি ধীরে ধীরে কুয়াশার গভীরে মিলিয়ে গেল, যেন ধোঁয়ায় মিশে গেল। গ্রামবাসীরা যখন সেখানে পৌঁছালো, তখন সেখানে কেউ নেই। শুধু মাটিতে পড়ে আছে একটি নীল কুসুম ফুল। পরদিন সকালে রুদ্রপ্রসাদ ঠিক করলেন গ্রামের পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যদের সঙ্গে একবার দেখা করা দরকার। সেই মতো সকালের ব্রেকফাস্ট করে তিনি গ্রামের পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন। তাদের শিবিরটি জঙ্গলের একটু ভেতরের দিকে, একটি পুরনো ধর্মশালার পাশে। তাদের মধ্যে একজন ছিল মীরা, শান্ত স্বভাবের, চোখে চশমা পরা এক তরুণী। বনের গাছপালা সম্পর্কে তার জ্ঞান অসাধারণ। রুদ্রপ্রসাদ যখন সেখানে পৌঁছালেন, মীরা তখন অন্য কিছু স্বয়ংসেবককে বিভিন্ন বিরল উদ্ভিদ ও তাদের ঔষধি গুণাগুণ সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিল। রুদ্রপ্রসাদ এগিয়ে গিয়ে বললেন, আপনার উদ্ভিদবিদ্যার জ্ঞান সত্যিই চমৎকার। মীরা একটু অবাক হয়ে তাকালো, তারপর মৃদু হাসল। ধন্যবাদ, আমি মীরা। আপনি নতুন এসেছেন, তাই না? রুদ্রপ্রসাদ নিজের পরিচয় দিয়ে বললেন, আমি রুদ্রপ্রসাদ মুখার্জি, সংবাদ মাধ্যম আর বইয়ে সামান্য লেখালেখি করি। খবরে পুষ্পছায়ার রহস্যের খবর পড়ে এখানে এসেছি। মীরা এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর স্বাভাবিক গলায় বলল, রহস্য? কিন্তু এখানে তো কোনো রহস্য নেই মিস্টার মুখার্জি। এটা প্রকৃতির প্রতিশোধ। যারা লোভী তারা প্রকৃতির হাতেই মারা পড়ে। রুদ্রপ্রসাদ তীক্ষ্ণ দৃষ্টিতে মীরার দিকে তাকালেন। কথা বলার সময় মীরা যখন তার হাত নাড়ছিলেন, রুদ্রপ্রসাদের চোখ এড়াল না যে মীরার দুই হাতের ক্যারিং অ্যাঙ্গেলটা একটু বেশিই বাঁকানো। মানে কনুই থেকে কবজি পর্যন্ত হাতের বাঁকা ভাব
সাধারণত মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 15 ডিগ্রি হয়, কিন্তু মীরার একটু বেশি। এটি একটি শারীরিক বৈশিষ্ট্য যা অনেকেরই থাকে, কিন্তু রুদ্রপ্রসাদের মতো অভিজ্ঞ গোয়েন্দার চোখে এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। তিনি কিছুক্ষণ কথা বলে নিজের হোমস্টেতে ফিরে এলেন। সেই দিন রাত্রে রুদ্রপ্রসাদ ঘরে খাবার খেয়ে শুয়েছিলেন। রাত তখন ঠিক 10টা। বাইরে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। হঠাৎ বাইরে কারোর পায়ে হাঁটার খুব হালকা আওয়াজ শোনা গেল। রুদ্রপ্রসাদ সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দরজার কাছে গেলেন। দরজায় আলতো করে একটা আওয়াজ হলো। তিনি দরজা খুললেন। বাইরে কেউ নেই, কিন্তু দরজার ঠিক নিচে পড়ে আছে একটি তাজা নীল কুসুম ফুল। আর কিছু নেই। তিনি চারপাশে তাকালেন। করিডোর খালি। তিনি কাউকে দেখতে পেলেন না। তিনি বেশি কিছু না ভেবে রুমে এসে শুয়ে পড়লেন। পরদিন সকালে রুদ্রপ্রসাদের হোমস্টেতে একটি পুলিশের গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন স্থানীয় থানার ইন্সপেক্টর অভিষেক দাস। কাজের সূত্রে তিনি রুদ্রপ্রসাদকে চিনতেন এবং শ্রদ্ধা করতেন। অভিষেক দাস বললেন, স্যার, আপনি এখানে? আপনি এসেছেন আমরা কেউ জানতাম না। অভিষেক, তুমি এখানে পোস্টিংয়ে আছো? বা হ্যাঁ স্যার। স্যার, এটা খুব বিপজ্জনক জায়গা। পুলিশও কিছু করতে পারছে না। রুদ্রপ্রসাদ তাকে বসতে বলে বললেন, অভিষেক, কিছু প্রমাণ পেলে? না স্যার, সেরম কিছুই পাইনি। গ্রামের লোক পুষ্পছায়ার কথা বলছে। সেটা তো গ্রামবাসীদের কথা, কিন্তু পুলিশ কি বলছে? আমরা কিচ্ছু বুঝতে পারছি না স্যার। এই ঘটনাগুলো ঘটার সময় আমরা রাত্রে বেশ কয়েকবার ওই পাহাড়ের চূড়ায় সার্চ করেছি, কিন্তু পুষ্পছায়ার কোনো হদিশ পাইনি। এটা কোনো ভূতের কাজ নয়, এটা একজন খুনির কাজ। তাদের মধ্যে পুষ্পছায়া নিয়ে বেশ কিছুক্ষণ কথা হল। রুদ্রপ্রসাদ তার সন্দেহের কথাগুলো ইঙ্গিতে প্রকাশ করলেন, কিন্তু পুরোটা বললেন না। সেই দিন রাত্রে রুদ্রপ্রসাদ খাওয়া দাওয়া শেষ করে ঘরে শুয়েছিলেন। রাত 10টা। আবার আগের দিনের মতোই দরজায় শব্দ হল, কিন্তু এবার সাথে ছিল হালকা একটি বাঁশির সুর, খুব মধুর, মোহনীয় সুর, যা মানুষের মনকে অস্থির করে দেয়। রুদ্রপ্রসাদ দরজা খুললেন। দেখলেন কিছুটা দূরে করিডরের শেষ প্রান্তে এক দেবী মূর্তি দাঁড়িয়ে, পুষ্পছায়া, সাথে হালকা একটি বাঁশির শব্দ বাজছে। রুদ্রপ্রসাদ জানতেন এটি একটি ফাঁদ, কিন্তু তিনি ফাঁদে পা দিলেন। তিনি মহচ্ছন্নের মতো যেন কোনো মোহে আচ্ছন্ন হয়ে পুষ্পছায়ার পিছনে যেতে থাকলেন, যেন পুষ্পছায়া তার অলৌকিক শক্তির সাহায্যে তাকে টেনে নিয়ে যাচ্ছে। জঙ্গল পেরিয়ে পুষ্পছায়া তাকে নিয়ে গেল পাহাড়ের ওপরে, সেই একই জায়গায় যেখানে বিক্রম রায় মারা গিয়েছিল। চারিদিকে ঘন কুয়াশা, আর দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। পুষ্পছায়া হঠাৎ ঘুরে দাঁড়ালো। রুদ্রপ্রসাদ যতটা সম্ভব বাস্তব মনে করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগল। এবার পুষ্পছায়া তার দিকে এগিয়ে আসতে লাগল। তারপর রুদ্রপ্রসাদকে একটা জোরালো ধাক্কা দিল। রুদ্রপ্রসাদ টলে উঠলেন। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়লেন। পড়ার সময় তিনি একটি গাছের ডালে ধাক্কা খেলেন এবং জ্ঞান হারালেন। ভোরের দিকে রুদ্রপ্রসাদের জ্ঞান ফিরল। তিনি দেখলেন একটা গাছের ডালে তার পা আটকে আছে। শরীরে খুব ব্যথা। ডান হাতের কনুইয়ের কাছে সামান্য কেটে গেছে, রক্ত জমে আছে। ভাগ্যিস এই গাছটায় শরীরটা আটকে গিয়েছিল, না হলে নির্ঘাত মৃত্যু। তিনি কোনো মতে নিজেকে মুক্ত করলেন এবং অসহ্য যন্ত্রণা সহ্য করে হামাগুড়ি দিয়ে কোনো মতে উঠে হোমস্টেতে ফিরলেন। কিছুক্ষণ পর খবর পেয়েই থানার ইন্সপেক্টর অভিষেক দাস এলেন। রুদ্রপ্রসাদের অবস্থা দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন। স্যার, এটা কি হলো? কে করলো এটা? পুষ্পছায়া? রুদ্রপ্রসাদ বিছানায় শুয়ে ব্যথায় কাতর হয়েও মৃদু হাসলেন। অভিষেক, আমি যা চেয়েছিলাম পেয়েছি।
খুনি আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এবার আমি জানি ওরা কে। কে স্যার? সময় আসুক ঠিক জানতে পারবে। ওদের হাতে নাতে ধরতে হবে। তার জন্য তোমার পুলিশ ফোর্সের সাহায্য লাগবে। তিনি অভিষেক দাসের সাথে একটি পরিকল্পনা করলেন। অভিষেক, আমাকে আগামীকাল গ্রামের মানুষের সামনে একটি ঘোষণা দিতে হবে, আর তোমাকে প্রস্তুত থাকতে হবে। তবে পুলিশ যে আমার সাথে আছে সেটা যেন কেউ না জানতে পারে। ঠিক আছে স্যার, আপনার কথা মতোই কাজ হবে। সেই দিন বিকেলে রুদ্রপ্রসাদ ইচ্ছা করেই গ্রামের চণ্ডীমণ্ডপে লোকদের সামনে ঘোষণা করলেন। চারপাশে শত শত মানুষ জড়ো হয়েছে। রুদ্রপ্রসাদ উচ্চ স্বরে বললেন, গ্রামবাসী, আপনারা যাকে পুষ্পছায়া বলছেন সে কোনো ভূত বা দেবী নয়। সে সাধারণ মানুষ, তাই আপনারা ভয় পাবেন না। আর যদি দেবীই হয় তাহলে কাল রাতে আমি একা ওই পাহাড়ের চূড়ায় যাব। দেখি সে আমার কি ক্ষতি করতে পারে। কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। গ্রাম জুড়ে চাঞ্চল্য। পরদিন রাত 10টা। রুদ্রপ্রসাদ রাতের ডিনার খেয়ে তৈরি হয়ে নিলেন। তিনি একা বেরিয়ে পড়লেন, পাহাড়ে গেলেন। ঘন জঙ্গল পেরিয়ে তিনি আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় উঠতে লাগলেন। দূরে শিয়ালের ডাক ভেসে এলো। তিনি পাহাড়ের একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন, যেখান থেকে পিছলে পড়ে বিক্রম রায় মারা যায়। রাত গভীর হল, কুয়াশা নামল। আবার সেই বাঁশির সুর ভেসে এলো। কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলো পুষ্পছায়া। সে ধীরে ধীরে রুদ্রপ্রসাদের পিছনে এসে দাঁড়াল। রুদ্রপ্রসাদ পিছনে ফিরলেন না। তিনি বললেন, পুষ্পছায়ার নাকি পায়ের শব্দ আসে না, কিন্তু আমি তো ঠিকই পায়ের শব্দ শুনতে পেলাম। পুষ্পছায়া থমকে দাঁড়াল। একটু পর মুখোশের আড়াল থেকে এক চেনা গলা ভেসে এলো। আজ তুমি মরবে রুদ্রপ্রসাদ, তুমি বেশি জেনে ফেলেছ। রুদ্রপ্রসাদ শান্ত গলায় বললেন, তোমরা একটা ভুল করেছ। তোমরা ভেবেছিলে মানুষ ভয় পেলে চিন্তা করা বন্ধ করে দেয়, কিন্তু ভয় আমাকে আরও সতর্ক করেছে। পুষ্পছায়া এবার 2 পা পিছিয়ে গেল। থামো, তুমি ভুল করে ফেলেছ মীরা। পুষ্পছায়া চমকে উঠল। কাল তুমি পুষ্পছায়া রূপ ধরেছিলে, কিন্তু তাড়াহুড়ো করে ট্রেকিং বুট পরে ফেলেছিলে। সেটা আমার চোখ এড়ায়নি। একজন দেবী কি ট্রেকিং বুট পরে পাহাড়ে হাঁটে? আর তোমার ওই হাতের বাঁকা ভাবটা সাধারণ মেয়েদের থেকে অনেকটা বেশি। তুমি যতই ছদ্মবেশ ধরো, তোমার শারীরিক গঠন তোমাকে ধরিয়ে দিয়েছে। মীরা এবার সত্যিই ভয় পেল। আর তোমাদের এই প্ল্যানে আমার হোমস্টের মালিকও জড়িত। খুব সম্ভবত কালকের রাতের খাবারে কিছু মিশিয়েছিল, তাই নিজেকে দুর্বল লাগছিল। সেই সময় মীরার পিছনে আরও 2 জন ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়াল। তাদের হাতে একটা করে মোটা লোহার রড। অভিজিৎ এবং রতন, পরিবেশ আন্দোলনের 2 সক্রিয় সদস্য। অভিজিৎ গর্জে উঠল, আপনি অনেক জেনে গেছেন মিস্টার মুখার্জি। এবার আপনাকে মরতেই হবে। বনের স্বার্থে একটা প্রাণ যাওয়া বড় ব্যাপার নয়। বলেই অভিজিৎ লোহার রডটি হাতে নিয়ে রুদ্রপ্রসাদের দিকে এগিয়ে আসতে লাগল। রুদ্রপ্রসাদ বললেন, বনের স্বার্থে খুন? এটা কোনো যুক্তি নয় অভিজিৎ। ঠিক তখনই চারপাশে হঠাৎ উজ্জ্বল টর্চের আলো জ্বলে উঠল। পুলিশ, সবাই হাত ওপরে তোলো। জঙ্গলটি ইতিমধ্যেই পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। ইন্সপেক্টর অভিষেক দাস এগিয়ে এসে বললেন, এবার খেলা শেষ। অভিজিৎ, রতন, মীরা ধরা পড়ল। তাদের হাত থেকে লোহার রড ও মুখোশ কেড়ে নেওয়া হলো। থানার জিজ্ঞাসাবাদ কক্ষে নিস্তব্ধতা। মীরা, অভিজিৎ এবং রতন হাতকড়া পরা অবস্থায় বসে আছে। রুদ্রপ্রসাদ তাদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কেন কেন এই পথ বেছে নিলে? অভিজিৎ মাথা নিচু করে, কিন্তু গলায় কোনো অনুতাপ নেই, বলল, আমরা বন বাঁচাতে চেয়েছিলাম। ওই খড়ি প্রকল্প শুরু হলে এই পুরো পাহাড় ধ্বংস হয়ে যাবে, নদী বিষাক্ত হবে, গ্রামের মানুষের জল থাকবে না। আমরা বাধ্য হয়েছিলাম। রুদ্রপ্রসাদ কঠোর গলায় বললেন, তাই বলে মানুষ খুন? বিক্রম রায় হয়তো লোভী ছিল, কিন্তু তাকে বিচার করার অধিকার তোমাদের ছিল না। আমরা আইনি লড়াইয়ে হারছিলাম। কোর্টে আমাদের কথা কেউ শুনছে না। সরকার কর্পোরেটদের পকেটে। তাই আমরা আইন নিজের হাতে তুলে নিলাম। তাই আইন নিজের হাতে তুলে নিলে? তাহলে তোমরাও তো সেই কর্পোরেটদের মতো হয়ে গেলে, যারা নিয়ম ভাঙে। মীরা চোখ মুছতে মুছতে ভাঙা গলায় বলল,
আমরা ভেবেছিলাম যদি আমরা ভয় ছড়াতে পারি, যদি মানুষ মনে করে এটা প্রকৃতির অভিশাপ, তবে কেউ আর বন কাটতে আসবে না। নীল কুসুম ফুলটা আমরা রেখে দিতাম, যেন মানুষ মনে করে প্রকৃতি নিজেই প্রতিশোধ নিচ্ছে। রুদ্রপ্রসাদ দীর্ঘশ্বাস ফেললেন। তার গলায় এবার এক ধরনের করুণা মিশেছিল। মীরা, বন রক্ষা একটি মহৎ কাজ। প্রকৃতির জন্য লড়াই করা প্রশংসনীয়, কিন্তু খুনকে কোনোদিনই ন্যায় বলা যায় না। তুমি যখন ওই ফুলটি রেখে যাচ্ছিলে, তখন তুমি প্রকৃতির দেবী ছিলে না, তুমি ছিলে একজন সাধারণ খুনি। প্রকৃতি কখনো মানুষকে ভয় দেখিয়ে বাঁচে না, প্রকৃতি মানুষকে ধারণ করে বাঁচে। তোমরা প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির নামেই কলঙ্কিত করলে। মীরা আর কোনো উত্তর দিতে পারলেন না, শুধু কাঁদতে থাকলেন। খবরটি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল। পুলিশের এই সাফল্যের প্রশংসা হল। খুনি প্রকল্পটি আপাতত বন্ধ করা হয়েছে। সরকার নতুন করে একটি স্বাধীন পরিবেশগত সমীক্ষার নির্দেশ দিয়েছে, যাতে গ্রামবাসীদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। রুদ্রপ্রসাদ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার কাজ শেষ। স্যার, আপনার জন্যই কেসটা সমাধান হলো। রুদ্রপ্রসাদ মুচকি হাসলেন। স্যার, আপনার ফেরার ট্রেন তো ভোর 5টায়। আমাদের পুলিশের একটা গাড়ি আপনাকে পৌঁছে দেবে। পরদিন ভোরবেলা একটি পুলিশের গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে ধীরে ধীরে নামছিল। চারদিকে ঘন কুয়াশা, রোদ এখনো পুরোপুরি ফোটেনি। একটি তীক্ষ্ণ বাঁকের কাছে হঠাৎ রুদ্রপ্রসাদের চোখ জঙ্গলের দিকে গেল। তিনি ড্রাইভারকে বললেন, ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি থামল। রুদ্রপ্রসাদ গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে তাকালেন। দূরে গাছের ফাঁকে কুয়াশার মধ্যে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। একজন নারী, মাথায় ফুলের মুকুট, সাদা নীল বস্ত্র। রুদ্রপ্রসাদের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি অবয়বটির দিকে তাকালেন, কিন্তু এবার কিছু আলাদা। এই অবয়বটি যেন অস্বাভাবিকভাবে স্থির, নিঃশব্দ। চারপাশের কুয়াশা যেন তাকে ঘিরে ঘুরছে, তাকে স্পর্শ করছে। কিন্তু এবার কোনো ট্রেকিং বুট দেখা গেল না, পায়ে কোনো জুতোই নেই, যেন সে সত্যিই মাটি স্পর্শ করছে না। কোনো ভুলও ধরা পড়ল না। কয়েক সেকেন্ড পরে অবয়বটি ধীরে ধীরে যেন ধোঁয়া হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রুদ্রপ্রসাদ দ্রুত দৌড়ে সেই জায়গাটিতে পৌঁছালেন। তিনি চারপাশে খুঁজলেন, কেউ নেই, কোনো পদচিহ্ন নেই, কাদামাটিতে কোনো মানুষের উপস্থিতির চিহ্ন নেই। কিন্তু শুধু মাটিতে একেবারে তাজা, শিশিরে ভেজা অবস্থায় পড়ে আছে একটি নীলকুসুম ফুল। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। বাতাসে এক ধরনের অদ্ভুত শীতলতা। তিনি ধীরে ধীরে ফুলটি হাতে তুলে নিলেন। হয়তো পুষ্পচ্ছায়ার দেওয়া শেষ উপহার। ফুলটি সত্যিই তাজা। তিনি মৃদু হাসলেন, একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য প্রকৃতির নিজস্ব সম্পত্তি হিসেবেই থেকে যায়। একটি বিশেষ অনুরোধ, আমাদের কার্টুন অ্যানিমেশন গল্পটি আপনার ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়। এরকম আরও অনেক রহস্য, থ্রিলার, অলৌকিক, ভৌতিক গ্রাম বাংলার গল্প আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।